আমাদের আজকের গল্প সম্পূর্ণভাবে প্রাপ্ত মনস্কদের জন্য। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আজ শুক্রবার, তাই যথারীতি আমরা হাজির হয়ে গেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আজ তোমরা শুনবে অভিক অর্জুন দত্তর কলমে স্পাই থ্রিলার উপন্যাস ঝিঁঝি। আজকের গল্পটা আমরা নিয়েছি বুকলুক পাবলিশিং থেকে প্রকাশিত লেখকের যুযুধান বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। আমাদের আজকের গল্প ঝিঁঝি আমরা বিভক্ত করছি মোট দুটো পর্বে। এখন তোমরা শুনবে এর প্রথম পর্ব। আর হ্যাঁ, আমরা কিন্তু এখন আছি স্পটিফাইতেও। এই গল্পের স্পটিফাই লিঙ্ক তুমি কিন্তু খুঁজে পেয়ে যাবে আমাদের পিন কমেন্টসে এবং ডেসক্রিপশন বক্সে। তাই যারা যারা স্পটিফাই ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য তারা কিন্তু গল্পটা সেখানেও শুনতে পারো। আর আজ গল্প পাঠে আমরা কিন্তু সঙ্গে পেয়ে গেছি আমাদের সবার প্রিয় দীপদাকে, ওরফে দীপাঞ্জন ঘোষকে। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা এখনও থ্রিলার ল্যান্ডকে সাবস্ক্রাইব করোনি, কি করছো? সাবস্ক্রাইবটা করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অল করে দাও সমস্ত গল্পের নোটিফিকেশন পেতে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের উপস্থাপনা, অভিক অর্জুন দত্তর কলমে ঝিঁঝির প্রথম পর্ব। মেট্রোতে পাশে বসে থাকা লোকটা শুভ্রর গায়ে ঢুল ছিল। শুভ্র বিরক্ত হয়ে লোকটাকে কুনুই দিয়ে ঠেলল। লোকটা উঠে শুভ্রর দিকে কড়া চোখে তাকালো। শুভ্র বলল, কি দেখতে পান না? লোকটা কোনো কথা বলল না। এমজি রোড এসে গেছিল। শুভ্রর সঙ্গে লোকটাও নামল। রাস্তায় উঠেই শুভ্র টের পেল পিঠে কিছু একটা খোঁচা মারছে। সে চিড়বিড়িয়ে উঠে পেছনে ফিরে দেখল সেই লোকটাই, হাতে রিভলভার। চলো, একটাও কথা না। একটা লজ্জড়ে গাড়ি দাঁড়িয়েছিল রাস্তার পাশে। গাড়িটায় ওঠো। শুভ্র হতবুদ্ধি হয়ে পড়েছিল। লোকটা কোমরে আবার খোঁচা দিল। শুভ্র নিতান্ত নিরুপায় হয়ে গাড়িটায় উঠল। লোকটা তার পাশে বসল। ড্রাইভারকে বলল, চলো। রাস্তায় থাকা লোক, পুলিশ, বাস কোনো কিছুই শুভ্রকে স্পর্শ করছিল না। সে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জান্নাত। দুপুরবেলা রাস্তাঘাটে ভালো লোকজন আছে। শুভ্র ভাবছিল গাড়ি থেকে ঝাঁপ দেবে কিনা। ড্রাইভারটা একটা বিড়ি ধরালো। লোকটা শুভ্রকে জিজ্ঞেস করলো, রিভলভার চালাতে পারিস? শুভ্র মাথা নাড়ল। আবে, দিওয়ালি ঈদে কোনোদিন খেলনা পিস্তল নিয়েও খেলিসনি? একইভাবে চালায় নাকি? লোকটা তার পেটে বন্দুকের নলটা চেপে বলল, দেখবি? হ্যাঁ, আরে কি চাই বলুন না, ভয় দেখাচ্ছেন কেন? লোকটা পকেট থেকে পান মশলার প্যাকেট বের করে মুখে দিল। চাঁদনিতে একটা গলির সামনে গাড়িটা দাঁড়ালো। গাড়ি থেকে নাম। চালাকি করলে সব গুলি তোর পোঁদে ঢুকিয়ে দেব। হাঁটতে থাক। খানিকটা হেঁটে একটা ইলেকট্রনিক্সের জিনিসের ভাঙা দোকান পড়ল। লোকটা তাকে ভেতরে নিয়ে গেল। শুভ্র দোকানের ভেতরে গেল। একটা দরজা ছিল। দরজায় 3টে টোকা দিতেই দরজা খুলে গেল। ভেতরে চল। শুভ্র ভেতরে গিয়ে নিবু নিবু আলোতে দেখল 10-12 জন বসে আছে। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। সে চমকে লোকটার দিকে তাকালো। লোকটা তার মাথায় পিস্তল রেখে ধমক দিল, বস বস, শুয়োরের বাচ্চা। শুভ্র মাটিতে বসে পড়ল। শুভ্রর ভয় লাগছিল। এদের হাতের আগ্নেয়াস্ত্রগুলো বেশ দামি মনে হচ্ছে। কলকাতায় বসে এরা এত আগ্নেয়াস্ত্র কোথায় পেল? সম্বিত ফিরল এক বয়স্ক লোকের কথায়, যে তাকে নিয়ে এসেছিল। তাকে ধমকে হিন্দিতে বলল, একে কি করতে নিয়ে এসছিস এখানে? হ্যাঁ, একে? দিমাগ গরম হয়ে গেছিল, তাই নিয়ে এসেছিলাম। একে খরচা করে দাও। বয়স্ক লোকটা একটা চড় মারল শুভ্রকে এখানে যে নিয়ে এসেছিল তাকে। হট! সালে, চিরকাল বদতমিজি করে কাটিয়ে দিলি। কখন কি করতে হয় কিছু জানিস না।
একটা ভালো কাজ করতে যাব, এর মধ্যে ও কারণ ঝামেলা না বাদালে হচ্ছিল না না। এ ছোকরা, এ তোমার নাম কি আছে? হ্যাঁ, শুভ্র রক্ষিত। আই কার্ড হ্যাঁ কই? শুভ্র পকেট থেকে ড্রাইভিং লাইসেন্সটা বের করলো। বয়স্ক লোকটা ড্রাইভিং লাইসেন্স পড়ে বলল, ঠিক বলেছে, ঝুট বলেনি। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কিছু করিনি। এখানে এসে পড়লে তো আর যেতে দেওয়া হয় না বাপজান, সে রাস্তা তোমার বন্ধ হয়ে গেছে। শুভ্র অবাক হয়ে তাকে যে এনেছে তার দিকে তাকালো। সে তার দিকে রিভলভার নিয়ে তেড়ে এলো। এই এই চোখ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, চোখ দেখাচ্ছিস কাকে? জানে মেরে দেবো একদম। শুভ্র ভয়ে সরে গেল। বয়স্ক লোকটা আবার একটা চড় মারল লোকটাকে। হিট সালা, ঝামেলা বাড়ানো ছাড়া কিছু শিখিসনি ইবলিসের বাচ্চা, বেরো এখান থেকে যা। লোকটা তার দিকে লাল চোখে তাকাতে তাকাতে চলে গেল। হঠাৎ একটা বন্দুকের বাঁট দিয়ে শুভ্রর মাথায় কেউ মারল। শুভ্র জ্ঞান হারালো। ছোট্ট একটা ঘরে ঘুম ভাঙল তার। কতক্ষণ শুয়েছিল খেয়াল নেই। মাথায় ব্যথা। ঘরটায় কোনো জানলা নেই। এক কোণে একটা জলের বোতল রাখা আছে। সে বোতল থেকে জল খেতে গিয়েই থু থু করে ফেলে দিল সবটা। বিচ্ছিরি গন্ধ জলটায়। বাইরে গাড়ি শব্দ পাওয়া যাচ্ছে। কোনো মতে উঠে দরজা ঠেলতেই দরজা খুলে গেল। এবার একটা বড় ঘর। এক কোণে একটা বড় আলমারি, আর এক কোণে একটা সিঙ্গল খাটে বয়স্ক লোকটা শুয়ে আছে। তাকে দেখে হিন্দিতে বলল, ঘুম ভেঙেছে? আমি কোথায়? ট্রেনিং ক্যাম্পে। মানে কিসের ট্রেনিং ক্যাম্প? আমাদের উপরওয়ালায় পৃথিবীতে কিছু কাজ করার জন্য আমাদের পাঠিয়েছে না, ধরে নাও সে কাজে ট্রেনিং হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমি কলকাতায় আছি তো, সেটা বলুন প্লিজ। কাল থেকে আমার কলেজে পরীক্ষা। ওসব দিয়ে কোনো লাভ নেই। ভালোই হয়েছে ইমতিয়াজ তোমাকে আমাদের এখানে নিয়ে এসেছে। এখানে বসো। আগে বলুন আমি কোথায় এসেছি। বয়স্ক লোকটা রিমোট নিয়ে টিভি চালালো। খবরে দেখাচ্ছে কলকাতায় সন্ত্রাসবাদী হামলা হয়েছে। মেট্রোতে, বিধানসভাতে, নন্দনে সর্বত্র বন্দুকবাজরা দাপিয়ে বেরিয়েছে। হাজারের ওপর মানুষ হতাহত। র্যাফ নেমেছে, সেনা নেমেছে। এখনো বেশ কয়েকটা বিল্ডিং দখল করে রেখেছে জঙ্গিরা। শুভ্র চমকে লোকটার দিকে তাকালো। লোকটা বলল, কালকে যাদের দেখেছিলে তারা সবাই জান্নাতে গেছে ইনশাল্লাহ। One of the largest terror attack in India. We have created history. এই শুভ্র, এই শুভ্র, এই গায়ে মাথায় জলের ছিটে দিয়ে শুভ্রর ঘুম ভাঙিয়ে দিল সৌমিতা। শুভ্র ধড়মড় করে ঘুম থেকে উঠে বসে দেখল সে কমন রুমে ঘুমোচ্ছিল। আমি ঘুমাচ্ছিলাম? হ্যাঁ, আধা কালানে কোথাকার। তোর মতো ঘুম কাতুরে আমি জীবনেও দেখিনি। পারিস কি করে এত ঘুমোতে? তুই জানিস না আমি স্বপ্নে কি দেখলাম। টেররিস্টের স্বপ্ন নিশ্চয়ই। হ্যাঁ রে, কলকাতায় অ্যাটাক করেছে। হবেই তো, সারাক্ষণ এসব নিয়ে পড়ে যাচ্ছিস আর সারাক্ষণ যুদ্ধ যুদ্ধ করে মুখে রক্ত তুলে যাচ্ছিস। যা বাড়ি যা, গিয়ে ঘুমো। আরে মায়েরই বলছি, মেট্রোতে পাশে বসে যদি কোনো লোক ঘুমায় আমার গায়ে এসেও পড়ে, আমি কিচ্ছু বলবো না। উফ, কি দুঃস্বপ্ন। বুঝেছি বুঝেছি, বীর পুরুষ কোথাকার। কলেজ থেকে বেরোলো তারা একসঙ্গে। সৌমিতা বাসে উঠে গেলে শুভ্র হাঁটতে শুরু করলো। মাথাতে স্বপ্নটাই ঘুরছিল। ঠিক তো,
যদি এরকম কোনো দিন হয়, এত লোক থাকে শহরটায়, 10টা আত্মঘাতী জঙ্গি যদি বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে, মারাত্মক ব্যাপার হয়ে যাবে তো। কি সাংঘাতিক। ভাবতে ভাবতে হাঁটছিল সে, হঠাৎ হোঁচট খেয়ে একটা লোকের উপর গিয়ে পড়ল। লোকটা বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে বলল, দেখে চলতে পারেন তো। শুভ্র অবাক হয়ে লোকটার দিকে তাকালো। এই যে অবিকল স্বপ্নের লোকটার মতো। সে তাড়াতাড়ি সামলে নিয়ে সরি বলল। লোকটা বিরক্ত মুখে তার দিকে তাকিয়ে বাস স্ট্যান্ডের উল্টো দিকের গলি দিয়ে হাঁটা শুরু করলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে শুভ্রর কি মনে হলো, সে লোকটাকে ফলো করা শুরু করলো খানিকটা দূরত্ব রেখে। নিজেই অবাক হয়ে যাচ্ছে সে, যে লোকটাকে সে কোনোদিন দেখেনি তাকে স্বপ্নে দেখে ফেলল। এটা কেমন ব্যাপার হলো? লোকটা অনেক রাস্তা হেঁটে একটা বাড়ির দরজায় নক করল। শুভ্র দাঁড়িয়ে ঘুরে গেল। ভাবটা এমন যে সে ফিরে চলে যাচ্ছে। লোকটা গলা বাড়িয়ে তাকে ডাকলো, ওই ছেলে, ওই এদিকে শোন তো। অনেকক্ষণ ধরে দেখছি ফলো করে যাচ্ছ। আমাকে বলছেন? তো এই গলিতে তুমি ছাড়া তো আর কেউ নেই। এদিকে এসো দেখি, ফলো করছিলে কেন? ফলো করছি না তো, আসলে আমি একটা ঠিকানা খুঁজছি। কোন ঠিকানা? 33 বি বৈকুণ্ঠ মল্লিক লেন। সালা ইয়ার কি হচ্ছে? এটা বৈকুণ্ঠ মল্লিক লেন? ও, তাহলে ভুল হয়ে গেছে হয়তো। আচ্ছা, সরি। কোনো সরি না, এসো আমার সঙ্গে। শুভ্র স্বপ্নটার কথা মনে পড়ে গেল। বলল, না না না, আমার খুব তাড়া আছে, আমি বাড়ি যাব। এই তো তুমি বলছিলে বৈকুণ্ঠ মল্লিক লেন খুঁজছো, এর মধ্যেই বাড়ি চলে যাবে বলছো? লোকটার কথার প্রত্যুত্তরে শুভ্র কি বলবে ভেবে হিমশিম খাচ্ছিল। ঠিক এই সময় এক স্বল্প পোশাক পরিহিতা মহিলা দরজা খুলে বাইরে এসে লোকটাকে বলল, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? শুভ্র মহিলাকে দেখে চমকে উঠল। একে তো সে চেনে, তাদের পাশের পাড়ায় মেয়েটা থাকে, গোপালদার দোকানে প্রায়ই দেখেছে। কিন্তু এই মেয়েটা একেবারে ভোলবদল করে এই পোশাক পরে এখানে কি করছে? লোকটা মেয়েটাকে ধমকে বলল, তুমি ভেতরে যাও। মেয়েটা তার দিকে তাকালো, চিনতে পারল সম্ভবত। তড়িঘড়ি বাড়ির ভেতরে চলে গেল। 1 থেকে 10 গুনবো, এই সময়ের মধ্যে যে পথে এসেছিলে সেই পথে চলে যাবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। লোকটা গুনতে শুরু করতেই শুভ্র পিছন দিকে ফিরে হাঁটা লাগালো। পিছন থেকে লোকটার গোনার শব্দ ভেসে আসছিল। 1, 2, 3, 4। দৌড়তে দৌড়তে শুভ্র গলির বাইরে এসে রাস্তায় এলো। যে বাস যাচ্ছিল তাতেই উঠে পড়ল। হাঁপ ধরে গিয়েছিল। শুভ্র একটা সিট পেল, তাতে বসে পড়ল। ঘেমে জবজবে হয়ে গেছে জামা। সে যে একটা মেয়ের পাশে বসেছে প্রথমে দেখেনি সে। মেয়েটা তার দিকে তাকিয়ে বলল, আপনি লেডিস সিটে বসেছেন। শুভ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়ল। মেয়েটা তার দিকে কড়া চোখে তাকাচ্ছে। শুভ্র অন্যদিকে তাকালো। এতক্ষণে খেয়াল পড়ল সে বাড়ি যাওয়ার উল্টো দিকের রুটের বাসে উঠে পড়েছে। সে বাস থেকে নেমে পড়ল। ফোন করার চেষ্টা করলো সৌমিতাকে, কিন্তু সৌমিতার ফোন বারবার সুইচ অফ বলছে। তার মাথা কাজ করছিল না। যে লোকটাকে স্বপ্নে কিছুক্ষণ আগে দেখলো সেই লোকটা বাস্তবে এলো কোত্থেকে? স্বপ্ন তো অবচেতন মন থেকে আসে। যে লোকটাকে কোনোদিনও দেখেইনি সে লোকটা কেন তার স্বপ্নে আসতে যাবে? একটা চায়ের দোকানে বসলো সে, 1 কাপ চা খেলো, চোখে মুখে জল দিল। ঠিক করলো কলেজ থেকে মেসে ফিরতে হবে এবং সেটা এখনই। মানি ব্যাগ বের করে পকেটের হাল দেখল, ট্যাক্সির টাকা হয়ে যাবে। সে দেখলো পরপর 2টো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। একটা ট্যাক্সির কাছে গিয়ে বলল, গড়িয়া যাবে? ট্যাক্সিওয়ালা পাত্তাই দিল না তাকে। পরের ট্যাক্সির কাছে গিয়ে আবার বলল, দাদা, গড়িয়া যাবে? উঠুন, মিটারে যা দেখাবে তাই দেবেন। শুভ্র ট্যাক্সিটায় উঠে চোখ বন্ধ করল। লোকটার ওখানে পাশের পাড়ার মেয়েটা কি করছিল? তাহলে মেয়েটা কি এসকর্ট টাইপের কিছু? রাস্তায় জ্যাম হয়েছে, গাড়ি এগোচ্ছে না। শুভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? ট্যাক্সিওয়ালা ট্যাক্সি থেকে নেমে দেখে এসে বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে হচ্ছে টাইম লাগবে।
শুভ্র বিরক্ত হয়ে বসে রইল। ফোন বাজছিল, সৌমিতা ফোন করছে। শুভ্র ধরল। আরে কি রে, ফোন অফ করে রেখেছিলি কেন? অফ হয়ে গিয়েছিল। বল কি হয়েছে? অনেক কথা, গিয়ে বলছি। সৌমিতা কিছু বলতে যাচ্ছিল, শুভ্র দেখল সেই মেয়েটা একটা ছেলের বাইকের পেছনে বসে আছে। বাইকটা ট্যাক্সির থেকে একটু দূরে। মেয়েটা এখন আর স্বল্প পোশাক পরে নেই, একটা হলুদ সালোয়ার পরা। ওপাশ থেকে সৌমিতা চিৎকার জুড়ল। কি রে, কি হলো? কে? বল তাড়াতাড়ি। একটা মেয়ে। ও, তা মেয়ে দেখা হচ্ছে সেটা আবার ফলো করে আমাকে বলছিস? আরে না না, উফ, সেটাই তো তোকে বলছি। অনেক কথা বলার আছে, অনেক কিছু ঘটে গেল এর মধ্যে। কি যে হেয়ালি করে যাচ্ছে শুধু তুইই জানিস। আমি আর নিতে পারছি না, মেসে ফিরে ফোন করিস। ওদিক থেকে গাড়ি আসা শুরু করেছে। শুভ্র দেখল বাইকটা মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেল। তার তর্সই ছিল না। পাড়ায় গিয়েই প্রথম কাজ হবে মেয়েটার সম্পর্কে খোঁজ লাগানো। পাড়ার কেউ না কেউ ডিটেলস বলেই দেবে। তাছাড়া স্বপ্নের লোকটা বাস্তব জীবনেও অত্যন্ত আক্রমণাত্মক। এই মেয়েটা কি লোকটার প্রেমিকা বা রক্ষিতা টাইপের কিছু? কথাগুলো ভাবতে ভাবতেই মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো শুভ্রর। সে স্পষ্ট শুনতে পেল, মেয়েটাকে পাওয়া অত সহজ নয়। ভাবো, আরো ভাবো, আমরা অপেক্ষা করছি। কে আপনি? মাথায় তরঙ্গ ভেসে উঠল। জান্নাত থেকে এসেছি। তরঙ্গটা মিলিয়ে যেতে শুভ্র কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে বসে রইল। এটা কি করে সম্ভব? নাকি সবটাই তার মনের ভুল? গাড়ি চলতে শুরু করেছে। শুভ্র চুপ করে বসে থাকলো বাকি রাস্তাটা। মেসে পৌঁছে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অতীন্দার জন্মদিন, আজকে পার্টি আছে, রান্না শুরু হয়ে গেছে। সন্ধে হতেই মদ নিয়ে বসে যাবে সবাই। সৌমিতা ফোন করছে। সে ধরতেই ও প্রান্ত থেকে সৌমিতার রেগে যাওয়া গলা ভেসে এলো। কি রে, এখনো মেসে পৌঁছসনি? এই তো জাস্ট এলাম। কি হয়েছে বলতো তোর? এবার তো বল। বুঝতে পারছি না কি হয়েছে, তবে আমাদের পাড়ার ভবা পাগলার কথা মনে পড়ে যাচ্ছে জানিস। ভবা পাগলা যখন সুস্থ থাকতো তখন বলতো কেউ নাকি ওর মাথায় কথা বলতো বলে ও পাগলের মতো আচরণ করতো। সে তো আমারও মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস। ঘটনাটা কি ঘটেছে বলতো? শুভ্র দুপুরের লোকটার কথা বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় মাথাটা ঝিঁঝি করে উঠল। সে ফোনটা ছুঁড়ে মারল। শুভ্রর মনে হচ্ছিল তাকে কেউ যেন ইলেকট্রিক শক দিয়েছে, কিন্তু শরীরে তো কোনো সমস্যা হচ্ছিল না। তার মানে কি কেউ চাইছে না সে সৌমিতাকে এই ব্যাপারে কিছু বলে? আশ্চর্য তো, কিভাবে হচ্ছে এসব? শুভ্র ফোনটা তুলল। স্ক্রিনে একটা বড় দাগ পড়েছে। মন খারাপ হয়ে গেল। কত ঝামেলা করার পর বাবা ফোনটা দিয়েছিল। সে ফোন অন করার চেষ্টা করলো, অন হলো না। গেছে তার মানে। রুমমেট অভিরূপ কলেজ থেকে এসে তাকে দেখে বলল, কি রে, এরকম মুখ করে বসে আছিস কেন? কি হলো? শুভ্র অভিরূপকে ফোনটা দেখালো। হে বাবা, কি করে হলো? শুভ্র বুঝলো এখন সত্যি বললে আবার যদি শকটা আসে, তাই মিথ্যে করে বলল। রাস্তায় হাত থেকে পড়ে গেল। অভিরূপ ফোনটা নিয়ে নাড়াচাড়া করতে করতে বলল, না, সার্ভিস সেন্টারে নিয়ে যেতেই হবে। মনে হচ্ছে গেছে, বুঝলি। শুভ্র কিছু না বলে সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালো। সৌমিতাকে খবর দিতে হবে, কিন্তু যার ফোন থেকেই ফোন করবে সেই সৌমিতাকে বিরক্ত করতে পারে। মেসে কাউকে বিশ্বাস করা যায় না। শুভ্র রেডি হয়ে বেরোলো। বুথ থেকে ফোন করবে ঠিক করলো। হাঁটতে হাঁটতে মোড়ের কাছের বাজারে গেল। ফোন বুথটা খোলাই আছে। সৌমিতার নাম্বার ডায়াল করলো। সৌমিতা ধরছে না, আননোন নাম্বার বলেই হয়তো। শুভ্র দ্বিতীয়বার নাম্বার ডায়াল করলো। হঠাৎ চোখে পড়ল সেই হলুদ সালোয়ার পরা মেয়েটা হেঁটে যাচ্ছে। শুভ্র ফোনটা রেখে মেয়েটাকে ফলো করা শুরু করলো। মেয়েটা চুপচাপ হেঁটে যাচ্ছে, কোনো উত্তেজনা নেই, কোনো তাড়াহুড়ো নেই। বাড়ি ফিরছে বোঝা যাচ্ছে। এর আগে শুভ্র কোনো মেয়েকে এইভাবে ফলো করেনি। তার অস্বস্তি হচ্ছিল। একবার চায়ের দোকানে দাঁড়িয়েও গেল। মেয়েটা খানিকটা এগিয়ে যেতে আবার ফলো করা শুরু করলো।
কিছুটা পথ হাঁটার পর মেয়েটা একটা দোতলা বাড়ির ভেতরে ঢুকে গেল। শুভ্র বুঝল এটাই মেয়েটার বাড়ি। বাড়ির নাম স্বর্গোদ্যান। শুভ্র একটু চমকে গেল। এরকম নাম কেন? এটাই কি তবে জান্নাত? সে বেশ খানিকটা পথ পেরিয়ে গেল বাড়িটা ছাড়িয়ে। এই পাড়াটা ঘিঞ্জি নয়, রাস্তাঘাটে লোকজন কম। খানিকটা গেলে একটা মাঠ পড়ে। শুভ্র মাঠ অবধি গিয়ে আবার উল্টো পথে হাঁটতে শুরু করলো। বাড়িটার সামনে দাঁড়িয়ে ইতস্তত করে আবার হাঁটতে হাঁটতে বুথের সামনে এসে সৌমিতাকে ফোন করলো। এবার সৌমিতা ফোন ধরল। কে? আমি রে, আমার ফোন ভেঙে গেছে। সে কি? তুই তো আমাকে বলতে যাচ্ছিলি কি হয়েছে, এর মধ্যে ফোন ভাঙলো কি করে? সেটা বলা যাবে না, সেটা বলতে গেলে তো সমস্যা হচ্ছে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। বললাম তো বলা যাবে না। এই বলা যাবে না মানেটা কি? আমাকে বলবি না তো কাকে বলবি? বলতে পারলে তো আমি সব থেকে বেশি খুশি হতাম। এর মধ্যে আবার মেয়েটাকে ফলো করতে গিয়ে মেয়ে মানে? মেয়ে ফলো করছিস? উফ, বলছি তো অনেক গল্প, কাউকে বলা যাবে না বললেই। শুভ্রর মাথাটা চিনচিন করে উঠল আবার। বললে কি? আমাকে মেসে যেতে হবে, কাল দেখা হবে, বাই। সৌমিতা কিছু বলার আগেই ফোন কেটে দিল শুভ্র। মাথায় চিনচিনে ব্যথাটা ফিরে এলো। শুভ্র কিছু বলল না। সে শুনতে পেল, সবগুলো ঠিকঠাক যাচ্ছে তো? আমি চেষ্টা করছি তোমায় যত কম ব্যথা দেওয়া যায়। কে আপনি? আমার পেছনে পড়েছেন কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। তার আগে বলো, স্বর্গোদ্যানে কি দেখলে? কি আর দেখবো, মেয়েটা বাড়িটায় ঢুকে গেল, ব্যাস। আর কিছু জানতে ইচ্ছে হয়নি? না মানে মেয়েটা ওখানে ওরকম উৎকট ড্রেস পরেছিল কেন সেটা বুঝিনি। আমি তথ্য দিই। মেয়েটার নাম সুলেখা রায়, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, বয়স 24। নাবালিকা থাকা অবস্থায় মেয়েটির 17 বছর বয়সে বিয়ে হয়। বর পাতাল, নেশাখোর। মেয়েটিকে বৎসঙ্গে নামায়। মেয়েটার বৎসঙ্গ তুমি সকালে দেখেছ? শুভ্রর মাথায় ব্যথা হচ্ছিল। সে যন্ত্রণায় কাতরে উঠল। সঙ্গে সঙ্গে ব্যথাটা চলে গেল। শুভ্র স্থির হয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরে আবার ব্যথাটা ফিরে এলো। শুভ্র বলল, কি চাই আপনার বলুন প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। অত্যন্ত দুঃখিত, তবে তোমার ব্যথা কমানোর চেষ্টা চলছে। তুমি শুধু আজকের ব্যাপারটা আর আমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না, তবেই হবে। আপনার ব্যাপারে বলবোই বা কি করে? কে আপনি? ব্যথাটা কমে গেল। শুভ্র কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। শখটা যখন আসছে তখন শরীরে একটা অসহ্য ব্যথা হচ্ছে। শুভ্র বুঝে উঠতে পারছিল না কি হচ্ছে। সে কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে মেসে ফিরে এলো। দেখলো একটা শপিং অ্যাপ থেকে একজন দাঁড়িয়ে আছে। ভাবলো অতীনদার জন্মদিন বলে কেউ হয়তো কোনো গিফট পাঠিয়েছে। সে লোকটাকে জিজ্ঞেস করলো কার নামে। লোকটা তাকে অবাক করে তার নাম বলল। শুভ্র সত্যিই অবাক হয়ে গেল। সে তো কিছু অর্ডার করেনি। পার্সেলটা নিয়ে ভ্যাবাচাকা খেয়ে ঘরে এসে দেখলো একটা স্মার্টফোন, বেশ দামি। হাঁ করে সেটার দিকে তাকিয়ে রইল সে। মাথায় আবার ব্যথাটা ফিরে এসে বলে গেল, ক্ষতিপূরণ, নাও ইউ ক্যান কল ইউর গার্লফ্রেন্ড। শুভ্র কিছু বলতে যাওয়ার আগেই ব্যথাটা কমে গেল। অভিরূপ ঘরে এসে ফোনটা দেখেই বলল, আরে কাকা, হেভি জিনিস তো। কোত্থেকে পেলি? বাবা পাঠিয়েছে। উফ, ভাবা যায়। কি আদর ছেলের জন্য। তা লাগা লাগা, সিমটা লাগা। শুভ্র পুরনো ফোনটা থেকে সিমটা বের করে নতুন ফোনে লাগালো। নে, এবার একটা ভালো দেখে সেলফি তোল দেখি। শুভ্র সেলফি তুলল অভিরূপকে নিয়ে। বেশ ভালো ক্যামেরা। চ ওই ঘরে চ, আসর বসে গেছে। তুই যা, আমি যাচ্ছি। অভিরূপ চলে গেল। ফোনের গ্যালারিতে গেল সে। সুলেখার একগাদা ছবি, সঙ্গে সেই লোকটারও। শুভ্র বেশ কিছুক্ষণ ফটোগুলো দেখল। কি যে হচ্ছিল তার সাথে
কিছুই বোধগম্য হচ্ছিল না তার। শুভ্র বেশ কিছুক্ষণ ঘাঁটলো ফোনটা, তারপর সৌমিতাকে ফোন করলো। ফোন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ওই ঠিক হলো কোনো রকমে। তুই এবারে বলবি কি হয়েছে? সেমেস্টার কবে রে? কথা ঘোরাবি না, যেটা জিজ্ঞেস করছি জবাব দে। শুভ্রর ফোনটা কেটে গেল। শুভ্র বুঝলো শক দেওয়ার পরিবর্তে ফোন কেটে যাবে এরপর থেকে। সে খুশি হলো। ফোনটা রেখে মদের আসরে গিয়ে বসলো। অতীন্দ্র তাকে দেখেই খুশি হয়ে বলল, আরে শুভ্র, আয় আয়, তুই না এলে জমছিলই না, বস বস। শুভ্র বসল। গ্লাসে করে মদের মধ্যে জল মিশিয়ে দিল তাকে অতীন্দা। চানাচুর মুখে দিয়ে চিবোতে চিবোতে সব কিছু ভোলার চেষ্টা করতে লাগলো সে। অভিরূপ বলল, অতীন্দা, শুভ্রর বাবা ভালো ফোন দিয়েছে ওকে। বটে, তা কি ফোন রে? আইফোন, ওই এক্সটেক্স কি জানো, কিন্তু হেভি জিনিস, অনেক দামি। বাহ, দারুণ। তবে আমার বাবা ভাই গরিব মানুষ, ফোন টোন কিনে দেওয়ার ক্ষমতা নেই। সে আমার বাবারও নেই, কিন্তু ফোনটা কে দিল বুঝবো কি করে? এক চুমুকে মদটা শেষ করে দিল সে। একটু একটু ভালো লাগছে। দুপুরের পর থেকে যে কি শুরু হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। ফোনে মেসেজ টোন এসেছে। শুভ্র উঠে দেখতে গেল। দেখলো মেসেজ এসেছে, তাতে লেখা, স্বর্গোদ্যানের সামনে যাও তৈরি হয়ে, সুলেখাকে ফলো করো। শুভ্রর মাথাটা একটু হালকা হয়েছিল। মেসেজটা কে করেছে দেখতে গেল, দেখা গেল না। সার্ভিস মেসেজের মতন আননোন কোড থেকে মেসেজ এসেছে। সে তৈরি হলো। অভিরূপ তাকে দেখে বলল, আরে কোথায় যাচ্ছিস? তোরা খা, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেল, আসছি। শুভ্র বেরোলো। আবার মোবাইলে মেসেজ এসেছে, তাতে লেখা, তোমার অ্যাকাউন্টে 2000 টাকা দেওয়া হয়েছে, তুলে নাও, রাস্তাঘাটের খরচ। শুভ্র চমৎকৃত হল। ভালোই তো, এরকম অজানা চাকরি মন্দ কি? নতুন ফোন এলো, অ্যাকাউন্টে টাকা আসছে, যা বলছে করে দেখা যেতেই পারে। সে পা চালালো। স্বর্গোদ্যানের সামনে খানিকক্ষণ পরে পৌঁছতেই দেখল সেই হলুদ সালওয়ারটা পরে সুলেখা বেরিয়েছে। শুভ্র একটু দূরত্ব রেখে সুলেখাকে ফলো করা শুরু করলো। সুলেখা মোড়ের মাথা থেকে একটা ট্যাক্সিতে উঠল। শুভ্র তার পিছনের ট্যাক্সিটাতে উঠে ফেলুদার সিনেমার কায়দায় বলে উঠল, দাদা, ওই ট্যাক্সিটার পেছনে চলুন তো। ফলো করব? পুলিশ কেস খাবে নাকি? আরে কোনো ভয় নেই, ফলো করুন, জরুরি দরকার। ট্যাক্সিওয়ালা গজগজ করতে করতে সামনে ট্যাক্সিটা ফলো করতে করতে বলল, ওহ, ওই মেয়েকে কি ফলো করবে আর, এটা বদ মেয়ে, আমার গাড়িতেও তো মাঝে মাঝে ওঠে। ও দাঁড়ান দাঁড়ান, ওই সম্বন্ধ টম্বন্ধ কেস নাকি? ওরকমই। কোথায় যায়? ওই বড় বাবু ধরেছে এখন, ওই এলিট সিটি এনক্লেভে যায়। সামনে ছেড়ে দিয়ে চলে আসবে, দেখবে। আমাকেও সামনেই ছেড়ে দিও। ট্যাক্সিওয়ালা আয়নায় তাকে দেখে বলল, কি ব্যাপার বলো তো, মেয়েটার পাল্লায় পড়ে যাওনি তো? না না, সেসব কিছু না। ট্যাক্সিওয়ালা বক বক করে যেতে লাগলো। শুভ্র জানলার বাইরে তাকালো। হুইস্কির প্রভাবে কাজটা একটা উত্তেজনা আসছে। চুপচাপ বসে থাকলো ট্যাক্সিতে। দেখা গেল ট্যাক্সিওয়ালা ঠিকই বলেছিল, সুলেখা এলিট সিটি অনক্লেভের সামনেই নামলো। শুভ্র টাকা মেটালে ট্যাক্সিওয়ালা বেজার মুখে বলল, ডিটেলস তো সবই বলে দিলাম, এর বড় সম্বন্ধ হবে নাকি? জানি না তো পার্টি কি চায়, কোথায় যায় কি করে দেখে জানিয়ে দেবো। তো দাঁড়াবো না? না, চলে যাও। ট্যাক্সিওয়ালা সুলেখাকে নিয়ে বেশ কৌতূহল ছিল বোঝা যাচ্ছে। শুভ্র সেটাকে পাত্তা না দিয়ে এলিট সিটি অনক্লেভের গেট দিয়ে ভেতরে ঢুকল। সুলেখাকে ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। শুভ্র সুলেখাকে লক্ষ্য করে এগোতে যেতে গেটের সিকিউরিটি আটকালো, বলল, কোন ফ্ল্যাটে যাবেন? হ্যাঁ, এদিকে আসুন, এদিকে আসুন, এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে যান। শুভ্রর মোবাইলে মেসেজ টোন এলো। শুভ্র মেসেজ পড়ে বলল, B3 টাওয়ারে 403-এ যাব। শুভ্র সেটা বলে খাতায় উল্টোপাল্টা নাম, ফোন নাম্বার লিখে হাঁটতে শুরু করলো। এলিট সিটি অনেকটা জায়গা জুড়ে।
শুভ্র জোর পায়ে হেঁটে সুলেখার থেকে একটু দূরত্ব রেখে চলতে লাগলো। দেখা গেল সুলেখা B3 টাওয়ারেই গেছে। শুভ্র বুঝতে পারল না তার অদৃশ্য নির্দেশদাতা কি করে এত সব জানল। সুলেখা লিফটে উঠে গেল। শুভ্র দেখল 4 তলায় নেমেছে। সে আগু পিছু না ভেবে লিফটে উঠে 4 টিপল। 11 তলার এক একটা ফ্ল্যাট, সুসজ্জিত অনক্লেভ। 4 তলায় নেমে 408 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। নেম প্লেটে লেখা ইমতিয়াজ হাসান। করিডোরে আর কেউ নেই। শুভ্র বুঝতে পারল না কি করবে। ফোন হাতে নিয়ে নির্দেশের অপেক্ষা করল। কোনো নির্দেশ এলো না। নিজের মনেই সে বলল, আছেন? কোনো উত্তর নেই। শুভ্র হতাশ হলো। এ তো মহাজালা। এই ইমতিয়াজ হাসান কি চায়, তাকে কি করতে হবে, কোনো রকম নির্দেশ না এলে তো সে কি করবে কিছুই বোঝা সম্ভব নয়। 10 সেকেন্ড কলিং বেলের সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপে দিল সে, এবং তারপরেই বুক ঢিপ ঢিপ শুরু হলো। কাজটা কি ঠিক হলো? দরজা খুলতে দেরি হচ্ছিল। শুভ্র যে মুহূর্তে ঠিক করলো লিফটে চলে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল। সালোয়ার পরিহিতা এক ভদ্রমহিলা দরজা খুলে বললেন, জি, কিসকো চাইয়ে? রাহুল আছে? রাহুল বলে কাউকে চেনে না সে। নামটা এমনিই মাথায় এলো বলে দিল। মহিলা তার দিকে অবাক চোখে তাকিয়ে জানালেন, এই নামে এই ফ্ল্যাটে কেউ থাকে না। সরি। ওকে ওকে, কোই বাত নেই। বলে দরজা বন্ধ করলেন। শুভ্র নিজের ওপরেই রাগ হচ্ছিল। কি দরকার ছিল কোনো রকম ইনস্ট্রাকশন ছাড়া কলিং বেল টেপার? আর কিছু না ভেবে লিফটের দিকে হাঁটতে শুরু করলো সে। দরজা খোলার আওয়াজ এলো। শুভ্র পেছনে ফিরে দেখল 409-এর দরজা খুলে গেল, আর তার থেকে একটা লম্বা মিশমিশে কালো লোক তাকে পেরিয়ে লিফটের দিকে এগোলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে ইংরেজি গান, অ্যালকোহলের কড়া গন্ধ আর কোনো মেয়ের হাসির শব্দ করিডোরে ভেসে এলো। লোকটা বেরোনোর কয়েক সেকেন্ড পর দরজা বন্ধ হয়ে গেল। লোকটা লিফটে করে চলে গেল। তার দিকে একবারও দেখল না। শুভ্র কোনো কিছু না ভেবে 409-এর কলিং বেল টিপল। একজন সাদা পাঞ্জাবি পরা লোক এসে দরজা খুলল। দরজা খুলতেই হালকা মিউজিকের শব্দ ভেসে এলো। লোকটা তার দিকে তাকিয়ে বলল, ইয়াস। সুলেখা আছে? কে সুলেখা? লোকটা শরীরের ফাঁক দিয়ে শুভ্র ফ্ল্যাটের ভেতরটা দেখার চেষ্টা করল। হ্যাঁ, সুলেখা আছে। প্রায় অর্ধনগ্ন হয়ে সোফায় বসে আছে। নিজের নাম শুনে শুভ্রর দিকে তাকিয়েছে। শুভ্র আবার বলল, সুলেখা আছে? এখানে সুলেখা বলে কেউ থাকে না। বলে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। শুভ্র ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল। শুভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে করিডোরের দিকে হেঁটে লিফটে উঠল। মেয়েটার নাম সুলেখাই তাহলে। তবে কি এই লোকগুলো জানে না মেয়েটার নাম সুলেখা? সে শুনেছিল বটে এসকর্টদের আসল নাম গোপন করা থাকে। লিফট দিয়ে নেমে এসে অনক্লেভের বাইরে দাঁড়ালো সে। ফোন দেখল, কোনো ইনস্ট্রাকশন নেই। অদ্ভুত, কি করতে হবে এতক্ষণ তো দিব্যি নির্দেশ আসছিল, এখন আবার কি হলো? শুভ্র বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করে অনক্লেভের বাইরে চায়ের দোকানে বসতে গিয়েই দেখল ফ্ল্যাটটা থেকে তখন যে লোকটা বেরিয়েছিল সে রাস্তায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। সে আর চায়ের দোকানে বসল না, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো। লোকটা আর কোনো দিকে না তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েই রয়েছে। লোকটার গায়ের রং আফ্রিকানদের মতো কালো, পেশিবহুল চেহারা। শুভ্র মোবাইলের গ্যালারি খুলে একের পর এক ছবি সোয়াইপ করতে শুরু করলো। হ্যাঁ, নাইট কিং বারের একটা দরজার সামনে সুলেখা দাঁড়িয়ে আছে। তার পাশে কালো পোশাক পরে এই লোকটি দাঁড়িয়ে। এই লোকটা তার মানে বাউন্সার। একটু পরেই এসপ্লেনেড গামী একটা বাস এলো। লোকটা উঠল, শুভ্র উঠে পড়ল। লোকটা সামনেই বসার সিট পেয়ে গেল। পেছনের দিকে বসার জায়গা ছিল। শুভ্র পেছনে চলে গেল, বাইরের দিকে তাকালো। সন্ধে নামছে শহরে। ফোন বাজছিল তার। শুভ্র দেখল সৌমিতা ফোন করছে। ধরল সে। বল। কোথায়? মেসে? না, বেরিয়েছি একটু। কোথায় বেরিয়েছিস? আর তোর ফোনের কি হয়েছে? বারবার নট রিচেবল বলছে।
ওহ, তোকে বললাম না ফোনটা পড়ে গেছে, সেটার জন্যই হয়তো নেটওয়ার্ক নিচ্ছে না মাঝে মাঝে। বেরিয়েছিস কোথায়? শুভ্র ফোনটা একটু দূরে নিয়ে গিয়ে হ্যালো হ্যালো করতে করতে ফোন কেটে সৌমিতার নাম্বারটা ব্লক করে দিল। কি হচ্ছে সে নিজেই কিছু বুঝতে পারছে না, সৌমিতাকে কি করে বোঝাবে? তাছাড়া আবার শখ খাওয়ার কোনো ইচ্ছে তার নেই। কন্ডাক্টর টিকিট কাটতে এলে শুভ্র একেবারে এসপ্লেনেড অবধি টিকিট কেটে নিল। লোকটা কোথায় নামবে কে জানে, তার থেকে গোটা রাস্তার টিকিট থাকা ভালো। যেখানে নামবে সেখানে সেও নেমে যাবে। কিছুক্ষণ পরে বাসে ভিড় হয়ে গেল। শুভ্র আর লোকটাকে পেছন থেকে দেখতে পারছিল না, অস্বস্তি হচ্ছিল। সে সিট ছেড়ে দিয়ে ভিড় ঠেলে সামনে চলে গেল। আশ্বস্ত হলো, লোকটা এখনো বসেই আছে। প্রবল ভিড়, কোনো মতে দাঁড়িয়ে রইল শুভ্র। রাস্তায় বাসের গতি এমন কিছু বেশি না, এদিকে প্রতিটা স্টপেজে ভিড় বাড়ছে। ভীষণ গরম করছিল। হঠাৎ শুভ্রর মনে হলো তার প্যান্টের পকেটে কেউ হাত দিয়েছে। বাসের ভিড়ে হাত প্যান্টের পকেট অবধি নেওয়ার অবস্থা ছিল না তার। কোনো মতে ডান পকেটে হাত দিয়েই তার হৃদকম্প হলো। ফোনটা নেই। সে এদিক সেদিক তাকালো। ফোন যে চুরি করেছে সে বাসেই আছে। বাস কালীঘাট মেট্রো স্টপেজে দাঁড়াতে সেও নেমে গেল। একটা রোগা মতো লোক বাস থেকে নেমেই দৌড় দিয়েছে। শুভ্র বুঝল নির্ঘাত এই লোকটাই তার ফোন নিয়েছে। কোনো কিছু না ভেবেই সে দৌড়তে শুরু করলো। লোকটা গড়িয়াহাটের দিকে দৌড়চ্ছে। কোনো দিকে না তাকিয়ে শুভ্র তার পিছু নিল। বাসের লোকটার কথা তার মাথাতেও ছিল না। বেশ খানিকটা দৌড়ানোর পর শুভ্র দেখল লোকটা যেন ইলেকট্রিক শক খাওয়ার মতো রাস্তায় বসে পড়ল। পরক্ষণেই ছটফট করতে করতে শুয়ে পড়ল। রাস্তায় লোক জড়ো হতে সময় লাগলো না। শুভ্র চোর চোর বলে চিৎকার জুড়ে লোকটার বুক পকেটে হাত দিতেই মোবাইলটা পেয়ে গেল। জড়ো হওয়া লোকজনের বুঝতে একটু সময় লাগলো। পরক্ষণে সবাই মিলে লোকটার উপর চোর চোর বলে ঝাঁপিয়ে পড়ল। শুভ্র সরে এলো। হাঁপ ধরে গেছিল। এত দামি ফোন হারিয়ে গেলে কে টাকা দিত? মাথায় চিনচিনে ব্যথাটা আবার শুরু হয়েছে তার। ঝিঁঝির মতো কণ্ঠস্বর ভেসে এলো, লোকটাকে মিস করে দিলে তো। কি করব, ফোনটা চুরি হয়ে যাচ্ছিল তো। এত কেয়ারলেস হলে হবে? শুভ্র অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে রইল। যাও, মেট্রো ধরে পার্ক স্ট্রিট গিয়ে নাইট কিং বার খোঁজো। দেরি করো না, যাও। কি আছে সেখানে? গিয়ে দেখবে, যাও। শুভ্র কালীঘাট মেট্রোর দিকে দৌড়তে শুরু করলো। এক একটা দিন এরকম আসে যে জীবনটাই অন্যরকম হয়ে যায়। দুপুর থেকে যে তার জীবনটাই পাল্টে যেতে পারে সেটা শুভ্র কোনোদিন ভেবেও দেখেনি। মেট্রোতে বসে সবটা একে একে মনে করতে চেষ্টা করলো সে। এক, কলেজের কমন রুমে রোজকার মতো শুয়ে পড়ে একটা উদ্ভট স্বপ্ন দেখল। দুই, ঘুম ভেঙে স্বপ্নের একটা চরিত্রকে দেখল। তিন, তার মাথায় অজানা কেউ ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, কিন্তু কে দিচ্ছে, কেন দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। চার, অজানা অচেনা লোকেদের পিছনে ঘুরে বেড়াচ্ছে সে। তার অ্যাকাউন্টে টাকা চলে আসছে। একটা অত্যন্ত দামি মোবাইল অবধি তাকে গিফট করা হয়েছে। পার্ক স্ট্রিটে নেমে সে প্রায় দৌড়েই রাস্তায় উঠল। রাতের কলকাতা সে আগে এভাবে কখনো দেখেনি। মফস্বলের ছেলে, কলেজ থেকে মেসে ফিরে কোনোদিন তাস খেলেছে, কোনোদিন পড়াশোনা করেছে, সৌমিতাকে ফোন করেছে, রাতের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছে। এভাবে এসব জায়গায় তো আগে কোনোদিন আসেনি। মাথাটা চিনচিন করে উঠল তার। ঝিঁঝির ডাকের মতো সে শুনতে পেল, নাইট ক্লাবে যাওয়ার মতো পোশাক তোমার নেই শুভ্র। শুভ্র নিজের পোশাকের দিকে তাকালো। সত্যি তো, এই পোশাকে কে পাত্তা দেবে তাকে? নেই তো। ডান দিকে অল ইন দোকানটা দেখতে পাচ্ছ? শুভ্র ডান দিকে তাকালো। বেশ বড় দোকানটা। হ্যাঁ। যাও, কাউন্টারে বলা আছে তোমার নাম বলো, ড্রেস দিয়ে দেবে। ওখানে ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করো। শুভ্র মন্ত্রমুগ্ধের মতো অল ইন এর কাউন্টারে গেল। নিজের নাম বলা মাত্র তাকে একটা প্যাকেট ধরিয়ে ট্রায়াল রুমটা দেখিয়ে দেওয়া হলো। শুভ্র কোনো কথা না বলে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে নিল। নিজেকেই চিনতে পারছিল না সে। মোবাইলে মেসেজ এলো, নাইট কিংয়ে যাওয়ার ডাইরেকশনস।
সে ট্রায়াল রুমেই তার পুরনো পোশাক রেখে হাঁটতে শুরু করলো জিপিএসে আসা নির্দেশ অনুসারে। মিনিট 10 হাঁটার পরেই নাইট কিং নাইট ক্লাবটা চোখে পড়ল তার। গেটে সেই বাউন্সারটা। শুভ্র অবাক হয়ে হাঁটতে শুরু করলো। এন্ট্রেন্সের ঠিক আগে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে তাকে ডাকল। আপনি শুভ্র রাইট? শুভ্র অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা বলল, হ্যালো, আমি আশনা। চলো ভেতরে যাই আমরা। তুমি মানে আপনি আমাকে চেনেন? শিওর, একা তো যেতে দেবে না, চলুন। আশনা এগিয়ে এসে শুভ্রর হাত ধরল। শুভ্র সব গুলিয়ে গেল। সৌমিতা দেখলে তাকে গুলি করে দেবে। এসব কি হচ্ছে তার সঙ্গে? দুরু দুরু বুকে গেটে পৌঁছলে কোনো প্রশ্ন ছাড়াই নাইট কিংয়ের ভেতরে যাওয়ার ছাড়পত্র মিলল। ভিতরে ঢুকে আশনা তার কানে কানে বলল, তুমি কি নাচবে? না না। আশনা প্রায় তার গায়ের সঙ্গে লেগেছিল। তার হাত জড়িয়ে ধরে বলল, ওকে চলো বসি তাহলে। ভিতরে অস্বাভাবিক জোরে গান বাজছে, লোকজন নাচছে। এরকম পরিবেশে শুভ্র কোনোদিন আসেনি। আশনা তার গালে ঠোঁট ছুঁয়ে বলল, সো কি নেবে, হুইস্কি নাকি টেকিলা শট? শুভ্রর মনে পড়ল তার মানি ব্যাগের কথা। না না, কিছু লাগবে না। আশনা কথা শুনল না। দুজনের জন্য স্কচ নিল, ফিশ কাবাব নিল। এবারে কি করতে হবে শুভ্রর মাথায় আসছিল না। আশনা জুটল কেন, কি করবে? সে আশনাকে বলল, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তোমাকে যে পাঠিয়েছে? কে পাঠিয়েছে তোমায়? জানি না। সেম হিয়ার। শুভ্র ঘড়ির দিকে তাকালো। 10টা বেজে গেছে। কিছু কিছু মানুষের কাছে সবে রাত শুরু হয়েছে। মেসে থাকলে মশারি ফেলতো এতক্ষণে। অতীন্দার পার্টিতে নিশ্চয়ই এতক্ষণে 2-3 জন বমি করে ফেলেছে। শুভ্রর মন খারাপ লাগছিল। সবাই অপরিচিত, কোথায় যাচ্ছে সে? পাশের টেবিলে একজন কালো স্যুট পরিহিত বৃদ্ধ ভদ্রলোক এসে বসল। শুভ্র চেনা চেনা লাগছিল ভদ্রলোককে। কয়েক সেকেন্ড পরেই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, এই লোকটাকেও তো সে স্বপ্নতে দেখেছিল। এই সেই বৃদ্ধ। 2 জন কম বয়সী মেয়ে নিয়ে এসেছে। সিগার ধরালো এসেই। স্বপ্নে দেখা সেই বৃদ্ধ আর এই লোকটার মধ্যে অবশ্য কোনো মিল নেই। দুজনের পোশাক, স্টাইল সব আলাদা। শুধু লোকটার মুখটা একদম এক। আশনা শুভ্রর কানে ফিসফিসিয়ে বলল, রহমান লতিফ, বাংলাদেশের খুব বড় ব্যবসায়ী। তুমি কি করে জানলে? আশনা শুভ্রর কথার উত্তর দিল না। নাইট ক্লাবের মিউজিকের শব্দে অত্যন্ত অস্বস্তি হচ্ছিল শুভ্রর, কিন্তু সে রহমান লতিফের দিক থেকে চোখ সরাল না। এও কি সম্ভব? স্বপ্নে দেখা সব কিছু এভাবে মিলে যেতে পারে? সে গুগল করল রহমান লতিফের নামে। লতিফ ইন্ডাস্ট্রির মালিক, চামড়া, দামি কাপড় ইত্যাদির ইম্পোর্টার এক্সপোর্টার। একটা চ্যানেলও আছে ওর। শুভ্র চোখ কপালে উঠল। এই লোকটা এখানে কি করছে? শুভ্র স্কচে চুমুক দিল। বিকেলের নেশা নেমে গেছে অনেকক্ষণ। এখন স্কচটা খেতে ভালো লাগছে। লতিফ একটা খুব বড় ফোন হাতে নিয়ে কাউকে ফোন করে যাচ্ছে। শুভ্র নাইট ক্লাবের চারিদিকে তাকালো। আস্তে আস্তে পারদ চড়ছে জায়গাটা। কিছু ছেলে মেয়ে উদ্দাম নাচছে। শুভ্র আর চোখে মেনু কার্ডটার দিকে তাকিয়ে শিউরে উঠল। আগুনে দাম প্রতিটা আইটেমের। টাকাও কি অদৃশ্য নির্দেশদাতা দিয়ে দেবে? না দিলে তো বাসন ধুয়ে টাকা দিতে হবে, জেলও হতে পারে। শুভ্রর ভয় লাগছিল। আশনা তার কানে কানে বলল, লতিফ তোমায় খুঁজছে, যাও। আমাকে খুঁজছে মানে? দেরি করো না, যাও। শুভ্র সত্যিই দেখল লতিফ চারিদিকে কাউকে খোঁজার মতো করে তাকাচ্ছে। সে আশনাকে আবার বলল, আমাকে খুঁজছে মানেটা কি? মন দিয়ে শোনো, পাসওয়ার্ড হলো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। যাও, এখনই যাও। শুভ্র কিছু না বুঝেই লতিফের টেবিলের দিকে এগিয়ে গেল। লতিফের 2 জন দেহরক্ষী আছে যাদের আগে দেখা যায়নি, এখন দেখা গেল। তাকে লতিফের দিকে এগিয়ে যেতে দেখেই 2 জন এগিয়ে এলো। আনে দো। শুভ্র দেখল 2 জন সরে গেল কোনো কথা না বলে, ঠিক যেন পোষ মানা কুকুর।
তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। লতিফ তাকে হাত বাড়িয়ে কাছে ডেকে বলল, বলো, কি বলবো? কি বলবে জানো না? না ইয়ার কি মারতে আসছো বুঝি? শুভ্র এবারে বুঝলো পাসওয়ার্ড বলতে বলছে। সে হড়বড় করে বলল, ও ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। লতিফের মুখে হাসি খেলে গেল। পাশে সিট দেখিয়ে তাকে বসতে বলল। শুভ্র বসল। লতিফ তার সামনে টেবিল থেকে একটা গ্লাস শুভ্রর দিকে এগিয়ে দিল। বহুত তাকত লাগিয়ে খাটতে হবে, পারবে? কোথায়? সেটা তো বলবো না, তোমার জানা উচিত আছে, জানো না? শুভ্রর মাথাটা চিনচিন করে উঠল। ঝিঝি বলল, বলো, জানি। যা যা বলবে চুপচাপ করে যাও। শুভ্র মাথা নেড়ে লতিফের চোখের দিকে তাকিয়ে বলল, জানি। চলো। শুভ্র কোনো কথা না বলে উঠে পড়ল। লতিফ বেরোলো। শুভ্র তার পেছন পেছন গেল। মাথা ঘুরিয়ে দেখল আশনা দূর থেকে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। লতিফের সঙ্গে যে মেয়ে দুটো এসেছিল তারাও এলো না, ওখানেই বসে রইল। বিল দিলই না। শুভ্র আর কিছু বোঝার চেষ্টা করল না। লতিফ বেরোতে একটা লম্বা সেডান গাড়ি সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালো। শুভ্র দেখল সেই কালো বাউন্সার লোকটা কোনো কথা না বলে গাড়ির সামনের সিটে বসল। লতিফের একজন দেহরক্ষী দরজা খুলে দিল। শুভ্র বসল ভেতরে গিয়ে। লতিফ বসতে গাড়ি স্টার্ট দিল। একজন দেহরক্ষীও গাড়িতে উঠল না। গাড়ি চলতে শুরু করলো। লতিফ ফোন বের করে গম্ভীর মুখে ফোন করতে শুরু করলো। ফোন স্পিকারে দিল। ওপাশ থেকে একজন হ্যালো বলতেই লতিফ বলল, গট হিম। লতিফ ফোন রাখলো। তার দিকে তাকিয়ে হেসে বলল, ওয়েলকাম ওয়েলকাম। পানি পিওগে? শুভ্র মাথা নাড়ল। লতিফ একটা বোতল এগিয়ে দিল তার দিকে। শুভ্র বেশ খানিকটা জল খেয়ে নিল। রাত হয়েছে, রাস্তাঘাট ফাঁকা, গাড়ি বেশ ভালো গতিতেই চলছে। শুভ্র বাইরের দিকে তাকিয়ে রাস্তা দেখছিল। হঠাৎ তার মনে হলো মাথা হালকা হতে শুরু করেছে। রাজ্যের ঘুম ঘনিয়ে আসছে চোখে। সে আতঙ্কিত হচ্ছিল, মনে মনে বলছিল, আছেন? আমাকে অজ্ঞান করে দিচ্ছে। মাথা চিনচিন করে উঠে ও প্রান্ত থেকে ভেসে এলো, যা করছে চুপচাপ দেখে যাও। এরপর শুভ্রর আর কিচ্ছু মনে নেই। সে জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর শুভ্র দেখল সে একটা আরামদায়ক চেয়ারে বসে আছে। শরীরের ওজন হালকা লাগছে। তার সামনে লতিফ বসে একটু একটু করে একটা গ্লাস থেকে পানীয় চুমুক দিচ্ছে। দুজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। আমি কোথায়? দেখো কোথায়? শুভ্র দেখল লতিফ জানলার দিকে দেখাচ্ছে। সে লতিফের দিকে তাকিয়ে বলল, প্লেনে? হ্যাঁ, কোনো চিন্তা নাই। নাও, কিছু খেয়ে নাও, অনেকক্ষণ ঘুমিয়েছো তুমি। শুভ্র এর আগে একবারই প্লেনে চড়েছিল। বাড়ির সবার সঙ্গে দিল্লি গেছিল। ফেরার পথে সস্তার ফ্লাইটে উঠেছিল। একটা ফ্লাইটে গিজ গিজ করছিল, যেন কলকাতা দীঘা বাস সার্ভিস। প্লেনের ভেতরটা যে এরকম হতে পারে সেটা সে সিনেমাতেই দেখেছিল। বড় বড় সিট, অত্যন্ত সুন্দরী বিমান সেবিকা। লতিফ যে একজন বিরাট ব্যবসায়ী সেটা বোঝা যাচ্ছে প্লেনের ভেতরটা দেখেই। সে মাথার ভেতর নিজের মনে মনেই অজানা নির্দেশদাতার সঙ্গে কথা বলার চেষ্টা করল। আছেন? কোনো উত্তর এলো না। শুভ্র এবার ভয় পেল। সামনে রাখা ফ্রুট জুস এক ঢোক খেয়ে নিল গ্লাস থেকে। সিট বেল্ট পরে নাও, আমরা ল্যান্ড করবো এবার। একজন বিমান সেবিকা এগিয়ে এসে তাকে সিট বেল্ট পরিয়ে দিল। শুভ্র দু চোখ আবার ঝাপসা হয়ে এলো। ঘুমে তলিয়ে যাওয়ার আগে বুঝতে পারল ওই ফ্রুট জুসের মধ্যেও কিছু মেশানো ছিল। এবার তার ঘুম ভাঙল একটা গাড়ির ভেতরে। পাহাড়ি রাস্তায় একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়িটা এগিয়ে যাচ্ছে। শুভ্র ধর্মড় করে উঠে বসল। তার পাশে লতিফ বসে আছে। যাক, এতখানি ঘুম ভেঙেছে তোমার। শুভ্র লতিফের দিকে শূন্য চোখে তাকালো।
আমরা এসে গেছি প্রায়। তোমার ঘুম কেমন হয়েছে? আমাকে ঘুম পাড়িয়ে রাখার কারণ কি? ঘুমই তো ভালো। লং রুটে ঘুমিয়ে থাকা তো প্লিজ। তুমি জেগে থাকলে পথশ্রমে ক্লান্ত হয়ে যেতে। শুভ্রর মনে একগাদা প্রশ্ন ভর করে আসছিল, কিন্তু সে কোনো প্রশ্ন করল না। রাস্তাটা খুব একটা ভালো না, গাড়ি মাঝে মাঝেই গর্তে পড়ে লাফাচ্ছে। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সে কি বেঁচে থাকবে? মার কথা মনে পড়ল হঠাৎ করে। অনেক কষ্টে চোখের জল আটকালো সে। লতিফের সামনে একটা স্ক্রিন ছিল। লতিফ সে স্ক্রিনটা ছুঁয়ে কিছু একটা করল। একটা ভিডিও শুরু হলো। ভিডিওতে 9/11-এর টুইন টাওয়ার ধ্বংস দেখা যাচ্ছে। লতিফ তার দিকে তাকিয়ে বলল, চেনা লাগছে। হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ঘটনাটা। রাইট রাইট। কারা প্লেন হাইজ্যাক করেছিল মনে আছে? আল কায়দা। ইয়েস, 10 on 10। আল কায়দা কারা ছিল জানো? শুভ্র মাথা নাড়ল। ওসামা বিন লাদেনকে কোথায় মারা হয়েছিল বলতে পারবে? পাকিস্তানে। And Pakistan didn't have any fucking knowledge about it. ভাবতে পারো, একটা দেশ আর একটা দেশের ভেতর ঢুকে পড়তে পারে ইচ্ছা হলে, আর কেউ কিছু বলতে পারে না। আমেরিকা বলেই এটা সম্ভব হয়েছে। শুভ্র লতিফের দিকে তাকালো। লতিফের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। গাড়িটা একটা টানেলের ভেতরে প্রবেশ করলো। অন্ধকার টানেল, শুধু গাড়ির হেডলাইটে আলোকিত হচ্ছে রাস্তাটা। সব থেকে আশ্চর্যের ব্যাপার, তাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই রাস্তায়। লতিফ একটা ভিডিও চালিয়ে চুপ করে সেটা দেখতে লাগলো। শুভ্র চোখ বন্ধ করলো। টানেলটা শেষ হতেই একটা খাড়াই পথে বেশ খানিকটা গিয়ে গাড়িটা একটা গেটের সামনে দাঁড়ালো। লতিফ গাড়ি থেকে নেমে নিজে গেটটা খুলে দিল। গাড়িটা গেট পেরোতে লতিফ গেট বন্ধ করে আবার গাড়িতে উঠে বসল। খানিকটা যাবার পর তারা একটা বড় ঘেরা জায়গায় এসে উপস্থিত হলো। গাড়িটা একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। বিল্ডিংয়ের হোর্ডিংয়ে কোনো একটা ভাষায় কিছু একটা লেখা আছে। লতিফ তার দিকে তাকিয়ে হেসে বলল, এসে গেছো, চলো। ড্রাইভার গাড়ি থেকে নেমে দরজা খুলে দিল। লতিফ তাকে নিয়ে নেমে বিল্ডিংয়ে প্রবেশ করল। আরবি ভাষায় কেউ জোরে জোরে কিছু একটা পড়ছে। লতিফ সে ঘরে প্রবেশ করতে শুভ্র দেখল একজন বয়স্ক দাড়িওয়ালা মৌলবী লতিফকে দেখে এগিয়ে এসে লতিফকে জড়িয়ে ধরল। লতিফ তার দিকে তাকিয়ে অজানা ভাষায় মৌলবীকে কিছু একটা বলল। মৌলবী তারস্বরে কাউকে ডাকল। একজন লম্বা চওড়া লোক এলো। গোঁফ নেই, দাড়ি আছে, মাথায় ফেস টুপি। মৌলবী তাকে দেখিয়ে লোকটাকে কিছু একটা বলল। লোকটা আদরের সঙ্গে তাকে একটা রদ্দা মারল। শুভ্র আবার অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরল একটা সিঙ্গল খাটে। অসহ্য যন্ত্রণা হচ্ছে পুরুষাঙ্গে। শুভ্র যন্ত্রণায় কাতরে উঠল। কোনো মতে চোখ খুলে দেখল তার সামনে লতিফ হাসি হাসি মুখে বসে আছে। তোমার মুসলমানই সম্পন্ন হয়েছে, আজ থেকে তোমার ট্রেনিং শুরু। শুভ্র ব্যথা ভুলে হাঁ করে লতিফের দিকে তাকিয়ে রইল। সাদা পাঞ্জাবি পায়জামা পরানো হয়েছে তাকে। পুরুষাঙ্গ থেকে অনেকটা ব্লিডিং হয়েছে। ব্যান্ডেজ করে রাখা হয়েছে জায়গাটা। এমনিতেই পথশ্রম ওষুধের প্রভাবে ক্লান্ত ছিল। এখন শরীরও খারাপ লাগছিল শুভ্রর। স্যুপ খেতে দেওয়া হয়েছিল তাকে। কিছু খেতে পারেনি সে, আচ্ছন্ন হয়ে পড়েছিল। জ্ঞান ফিরল যখন তখন বুঝতে পারল একটা হুইল চেয়ারে করে তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছে। লতিফ ছাড়াও সেখানে বয়স্ক 3 জন মানুষ বসে আছে। ঢোকা মাত্র লতিফ বাকিদের দিকে তাকিয়ে বলল, আতিক আমার নিউ রিক্রুট। ওর আগে যদিও নাম ছিল শুভ্র, এখন আতিক নাম দিয়েছি আমি। আতিক ওর দেশকে ঘেন্না করে আমাকে নিয়মিত মেল করেছে। আমি ওকে ইমেলে গাদা প্রশ্ন পাঠিয়েছিলাম,
তার ঠিক ঠিক উত্তর ও আমাকে দিয়েছিল। আমি তখন বুঝেছিলাম আতিক একজন ভালো মুজাহিদিন হতে পারে। এরপরের ঘটনা তো আপনারা জানেন। বাকি লোকগুলো মুখ চাওয়াচাওয়ি করলো। শুভ্র অবাক হলো। সে তো কোনো দিন ইমেলে এই ধরনের কোনো কথা কারোর সঙ্গে বলেনি। এসব করে কে তাকে ফাঁসালো? আর মুজাহিদ্দিন মানে কি? এক বয়স্ক লোক বলল, ওকে 2 দিন বিশ্রাম দেওয়া হোক, তারপর না হয় ওকে আমাদের ট্রেনিং এ নেওয়া যাবে। মুসলমানিতে অনেকটা রক্তপাত হয়, আর ছেলেটাও দুর্বল, তাই একদম 2 দিন ওকে ভিজুয়াল ক্লিপগুলো দেখানোর ব্যবস্থা করা হোক। লতিফ তার দিকে তাকিয়ে বলল, তোমার ইচ্ছা পূর্ণ হতে চলেছে। সুবহানাল্লাহ। শুভ্রকে একটা হল ঘরে নিয়ে যাওয়া হলো। বেশ কয়েকজন ছেলে প্রার্থনা করছে। তাকে দেখে সবাই কৌতূহলী চোখে তাকালো। লতিফ তার দিকে তাকিয়ে বলল, আজ থেকে এরা তোমার সহযোদ্ধা। এই উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে বেছে বেছে এদের এখানে নিয়ে আসা হয়েছে। আশা করি তোমরা কেউই আমাদের হতাশ করবে না। শুভ্রর কান্না পাচ্ছিল। তার ফোনের কথা মনে পড়ল। লতিফকে জিজ্ঞেস করলো, আমার ফোনটা? এখানে নেটওয়ার্ক পাবে না তুমি। ফোন নিয়ে কি করবে? হ্যাঁ, ওটা আমার কাছে থাকবে। শুভ্র আর কিছু বলল না। ঘরে প্রজেক্টর স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশে আমেরিকানদের নিষ্ঠুরতা দেখানো হচ্ছে। কিছুক্ষণ পর দেখাতে শুরু করলো প্রতিশোধ নেবার কাহিনী। দেখানো হলো দল থেকে পালানোর চেষ্টা করায় একজনের গলা ছুরি দিয়ে জবাইয়ের মতো কেটে দেওয়া হচ্ছে। শুভ্রর বমি আসছিল, কিন্তু সে চোখ মুখ শক্ত করে বসে রইল। ভিডিওটা শেষ হলে শুভ্র ঘরে থাকা বাকি ছেলেদের দিকে তাকালো। প্রত্যেকে যেন উত্তেজনায় ফুটছে। লতিফ শুভ্রর কাঁধে হাত রেখে বলল, তুমি যে রাস্তা বেছে নিয়েছো, সে রাস্তা তোমাকে উপরওয়ালাই দেখিয়েছেন। একজন মানুষকে অনেক শ্রমটা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়। কেউ সেটা বুঝতে পারে, কেউ পারে না। তুমি বুঝতে পেরেছো, এটাই অনেক। এখানে তোমার যত্ন নেওয়ার জন্য সেলিমাও থাকবে। যা প্রয়োজন ওকে বলে দিও। লতিফ হাততালি দিলেন। এবার শুভ্র চমকে উঠল। এ তো সুলেখা। এখানে এলো কি করে? এর নাম সলিমা হয়েছে এখন? সে অনেক কষ্টে বিস্ময়ে ধামাচাপা দিল। সুলেখা এসে তার হুইল চেয়ার নিয়ে তাকে একটা ঘরে নিয়ে গেল। শুভ্রর মনে অনেক প্রশ্ন উঠতে শুরু করলো। সুলেখা এখানে কি করছে? সেই এলিট অনক্লেভের ফ্ল্যাটেই বা কি করছিল? সে বেশি ভাবতে পারল না। মাথায় অসহ্য যন্ত্রণা করছে। সুলেখা একটাও কথা না বলে তাকে হুইল চেয়ার থেকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ছোট্ট একটা ঘর, কিচ্ছু নেই কোথাও। শুভ্রর খেয়াল হলো ঘরে স্পিকার লাগানো আছে। কিছুক্ষণ পরেই বুঝতে পারল কেন স্পিকার। প্রার্থনা শুরু হলো। শুভ্র আচ্ছন্নের মতো পড়ে থাকলো। কতক্ষণ শুয়েছিল খেয়াল নেই। জ্ঞান ফিরতে শুভ্র দেখল তাকে সুলেখা স্যুপ খাওয়াচ্ছে। শুভ্র শুয়েছিল, উঠে বসে বলল, আমি আমি কোথায়? সুলেখা কোনো কথা না বলে তার দিকে স্যুপ এগিয়ে দিল। আমি খেতে পারি, আমাকে দিন। সুলেখা স্যুপ বোলটা তার খাটের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্রর খিদে পেয়েছিল। সে স্যুপটা শেষ করলো। খানিক্ষণ পরে সুলেখা খিচুড়ি টাইপের কিছু একটা দিয়ে গেল। শুভ্র সেটাও খেল। ব্যথাটাও কমেছে টের পাচ্ছিল সে। খাওয়া শেষ হতে দেখলো একজন পুরুষ এসে তাকে ইশারায় তার পেছন পেছন যেতে বলল। শুভ্র উঠে লোকটাকে ফলো করলো। লোকটা তাকে একটা বড় ঘরে নিয়ে এলো। মেঝেতে কার্পেট পাতা। সেখানে একজন লম্বা লোক বসেছিল। তাকে দেখে ইংরেজিতে বলল, সিট ডাউন আতিক। লোকটার কথায় শুভ্র নিজের নতুন নামের কথা মনে পড়ল। লোকটার সামনে এসে বসল। লোকটা বলল, আমার নাম আলতাফ।
কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে। এটা কি ধরনের ট্রেনিং? ফিজিক্যাল ট্রেনিং। তোমাদের মতো নওজওয়ানদের যেমন ট্রেনিং দরকার। এ নাও, এটা তুমি রাখো। এটা তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ফটো। ইয়েস, ইন আ ফাইন মর্নিং এটাই তোমার টার্গেট হবে। শুভ্র চমকে আলতাফের দিকে তাকালো। আলতাফ উঠে দাঁড়িয়ে বলল, এসো এসো আমার সঙ্গে। শুভ্র উঠল। আলতাফ বেশ লম্বা, তেমন ফর্সা, অত্যন্ত সুপুরুষ। হাঁটতে শুরু করলো। শুভ্র আলতাফের পেছন পেছন হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আলতাফ বিল্ডিং থেকে বেরিয়ে তাকে নিয়ে একটা খোলা মাঠে এসে বলল, ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট পারসন যে এই মিশনে আমরা তোমাকে সিলেক্ট করেছি আতিক। সবাই এই সুযোগ পায় না। প্ল্যান একেবারে সিম্পল। তোমার সঙ্গে আমরা 5 জন ছেলে দেব। 6 জন মানুষ, একটা কজ। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট জব ইন আর্থ। পুলিশ থাকে তো ওখানে, সিকিউরিটিও থাকে। সেসব থাকবে বলেই তো তোমাদের ট্রেনিং দেওয়া। তবে ওরা প্রিপেয়ার্ড থাকবে না। ওরা কখনো ভাবতেই পারবে না কলকাতায় এত বড় কিছু হতে পারে। আমাদের কাছে এটাই সব থেকে বড় সুবিধা হবে। দৃশ্যটা কল্পনা করা মাত্র শিউরে উঠল সে। তোমার কোনো প্রশ্ন আছে? এই মাঠেই ট্রেনিং হবে? হ্যাঁ, এটাই আমাদের ট্রেনিং গ্রাউন্ড। লতিফ বলছিল তুমি আর্মসের ব্যাপারে একেবারেই কাঁচা। কোনোদিন কোনো আর্মস চালাওনি? না, চালাইনি। গুড। শুরু থেকে শেখানোই ভালো। শুভ্র বিস্মিত হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার মাথা ঝিঁঝি করে উঠল। ডোন্ট অ্যাক্ট স্মার্ট বাবান, যা বলছে তাই করো। শুভ্র চমকে উঠল। বাবান? এই নামে তো তাকে তার বাবা ছাড়া আর কেউ ডাকে না। বাবার ডাক শোনার পর থেকে শুভ্রর মাথা কাজ করছিল না। তাহলে কি তাকে যে নির্দেশ দিচ্ছে তার সম্পর্কে এতটাই জানে যে তার ডাকনাম থেকে শুরু করে সবই সংগ্রহ করে রেখেছে? শুভ্র আর কিছু বুঝতে চেষ্টা করল না। রাতে তাকে সুপার রুটি দেওয়া হলো। চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। সুলেখা তার ঘরে এলে শুভ্র তার সঙ্গে কোনো কথা বলল না। এপাশ ওপাশ করতে করতে ঘুম এলো অনেক রাতে। ঘুম ভাঙল জোর সাইরেনের শব্দে। চোখ খুলে দেখল সুলেখা দাঁড়িয়ে আছে। শুভ্রকে উঠতে দেখে সে বলল, পোশাক রাখা আছে, পরে ট্রেনিং গ্রাউন্ডে চলো। শুভ্রর মাথা ব্যথা করছিল। এভাবে কোনো শব্দে যদি ঘুম ভাঙে তাহলে মাথা ব্যথা শুরু হয়ে যায় তার। এরকম সাইরেন বাজানোর মানে কি? এখানে তুমি একা নও, অনেকেই আছে। সবার ঘুম ভাঙার জন্য এই সাইরেন। ট্রেনিং গ্রাউন্ডে যাও, আর দেরি করো না। কালো টি শার্ট আর ট্রাউজার। শুভ্র সে দুটো নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম সেরে পোশাক পাল্টে বাইরে দাঁড়াতে দেখলো সুলেখা তখনও যায়নি। তাকে বলল, হুজুর বললেন তোমার আজ প্রথম দিন, পথ দেখিয়ে নিয়ে যেতে। চলো। আর দ্বিতীয় কোনো কথা না বলে সুলেখা হাঁটতে শুরু করলো। শুভ্র সুলেখার পিছন পিছন চুপচাপ হেঁটে বিল্ডিংয়ের বাইরের মাঠে পৌঁছল। জনাভিষেক ছেলে দাঁড়িয়ে আছে তারই মতো পোশাকে। ভীষণ ফর্সা তাদের গায়ের রং। কাউকে দেখেই বাঙালি বলে তো মনে হলো না। আলতাফ দাঁড়িয়ে আছে। শুভ্র ছেলেগুলোর দিকে আরেকবার তাকালো, যেন গুপি বাঘা ফিরে এলো সম্মোহিত ছেলেদের দল। মরা মাছের চোখ নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। সে আলতাফের কাছে যেতে আলতাফ বলল, যাও, ওদের সঙ্গে লাইনে মিশে যাও। শুভ্র এগিয়ে গিয়ে ছেলেগুলোর পাশে দাঁড়ালো। আলতাফ অজানা ভাষায় চেঁচিয়ে কিছু একটা বলল। পরক্ষণে তার দিকে তাকিয়ে ইংরেজি ভাষায় বলল, মাঠে এক চক্কর লাগাও। একদম মাঠের শেষে দেখো তোমাদের জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। যে জিনিস মানুষকে সর্বশক্তিমান করতে পারে তোমাদের জন্য রাখা আছে। যাও, নিয়ে এসো। ছেলেগুলো দৌড়তে শুরু করে দিয়েছিল। শুভ্র ওদের পেছন পেছন দৌড়তে শুরু করল। মাঠের অন্য কোণে একটা খেজুর গাছ, তার নিচে একটা বড় বাক্স।
একজন ছেলে গিয়ে বাক্সটা খুলতেই এক গাদা মেশিন গান ঝকঝক করে উঠল। গাছের মধ্যেই মাইক বাঁধা, সেখান থেকে নির্দেশ এলো আলতাফের গলায়। সবাই যন্ত্রের মতো আলতাফের নির্দেশ মেনে নিল। শুভ্র একটা মেশিন গান তুলল। এতদিন জওয়ানদের হাতে দেখেছে, এখন নিজে জিনিসটা ধরা মাত্র একটা অদ্ভুত ভয় গ্রাস করল তাকে। আলতাফ চেঁচালো। শুভ্র রাইফেল হাতে আলতাফের কাছে দৌড়ে পৌঁছল। আলতাফ তার দিকে তাকিয়ে জোরে বলল, আতিক মিয়া, জি স্যার বলো, জোরে বলো। জি স্যার। তোমার অস্ত্র শিক্ষা শুরু হবে এখন থেকে। এই অস্ত্র হাতে কি তোমার নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। আলহামদুলিল্লাহ। এবার ভাবো তো, ভরা স্টেশনে যদি এই বস্তুটা নিয়ে তুমি ক্রমাগত গুলি চালাতে শুরু করো, তাহলে কি হতে পারে? শুভ্র শির দাঁড়াবে একটা সাপ নেমে গেল। সে আলতাফের দিকে তাকিয়ে বলল, কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। কোনো সমস্যা আছে? আলতাফ তার দিকে এগিয়ে এলো। শুভ্র উত্তর দিতে পারল না, তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। ট্রেনিং মানে যে কি হতে পারে ধারণা ছিল না শুভ্রর। সারাদিন ধরে কখনো রোদের মধ্যে দৌড় করানো হলো, কখনো গাছে চড়ানো হলো। দুপুরে 1 ঘন্টার লাঞ্চের বিরতি দিয়ে অস্ত্র শিক্ষা শুরু হলো অটোমেটিক মেশিন গান M60 দিয়ে। শুভ্রর গা গুলিয়ে উঠছিল। বারবার মনে হচ্ছিল এই সময়ে তার কলেজের ছেলেমেয়েরা ক্লাস করছে আর সে এখানে এসে পৌঁছেছে। ট্রেনিং অবশ্য সম্পূর্ণ করতে পারল না সে, শরীর দুর্বল ছিল। সন্ধ্যের আগেই সে বমি করতে করতে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরল যখন, দেখল রেহমান আলতাফ তার দিকে তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে রেহমান বলল, প্রথম দিনের হিসেবে তুমি যথেষ্ট পরিশ্রম করেছো, তবে শারীরিক সক্ষমতা আরো বাড়াতে হবে আতিক। আমি বলে দিয়েছি, তোমার জন্য আজ থেকে স্পেশাল ডায়েট শুরু হবে। শুভ্রর গা হাত পা ব্যথা করছিল, উঠে বসল। আলতাফ তার কাঁধে হাত রেখে রেহমানের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় আতিককে এত হার্ড ট্রেনিং না দিয়ে শুধু গান ট্রেনিং দিলেই হয়। আপনার কি মনে হয়? আতিক আমাকে যখন ইমেল করতো তখন বারে বারে বলেছিল ও ফিদায়ে হতে চায়। He wants to devote himself for the religion. এখনো কি তুমি তাই চাও আতিক? বুঝলাম না। তুমি বলেছিলে না 9-11 ভাইদের মতো হতে চাও। শুভ্র এবার বুঝল। সে মাথা নাড়ল কোনো মতে। তার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল। সে মেল করেছিল সে আত্মঘাতী জঙ্গি হতে চায়। এসব কে করল? রেহমান আলতাফের দিকে তাকিয়ে বলল, ও যা চায় তাই হবে। তুমি ওকে প্ল্যান ডিটেলস বোঝানো শুরু করো তাহলে। ওকে, এসো আতিক। আলতাফ শুভ্রকে নিয়ে অন্য ঘরে চলে গেল। তাকে একটা চেয়ারে বসিয়ে একটা টেবিলের ওপর ল্যাপটপটা খুলে প্রজেক্টর মেশিন চালালো। কয়েক মিনিট পরেই শুভ্রর সামনে একটা স্লাইড শো শুরু হলো। শিয়ালদা, হাওড়া স্টেশন, বিভিন্ন মেট্রো স্টেশন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন সহ কলকাতার বিভিন্ন জায়গার ছবি। শোনো, এই মুহূর্তে আমাদের কণ্ঠস্বর ইন্ডিয়ান গভর্নমেন্টের কানে পৌঁছানোর জন্য আমরা দেশের মেট্রোগুলোকে টার্গেট করেছি। কলকাতার চার্জে তুমি থাকবে আতিক। আমাদের লক্ষ্য হবে সবচেয়ে কম সময় যত বেশি সংখ্যক মানুষ মারা যায়। প্রসেস ইজ ভেরি ইজি। ইউ হ্যাভ টু ডু অ্যান আজমল কাসাফ। আলতাফ তার দিকে তাকালো। শুভ্রর আবার বমি পাচ্ছিল। আহা, ভয় পাচ্ছ? ভয়ের কিছু নেই, কিন্তু সহজ কাজ। কাসাফের ভিডিওটা দেখেছো তো? ও জানতো ওকে মরতে হবে, কিন্তু বীরের মতো ও নিজের কাজ কমপ্লিট করেছিল। একজন সত্যিকারের যোদ্ধা কখনো মরতে ভয় পায় না আতিক। আমার হাতে কতদিন সময় আছে? কলকাতায় সব থেকে বেশি ক্রাউড কবে থাকে? অফিস টাইম। সে তো টাইম, কিন্তু তার থেকেও বেশি ক্রাউড
শুভ্র জিজ্ঞাসু চোখে আলতাফের দিকে তাকালো। লুক এট দ্য প্রজেক্টর। শুভ্র স্ক্রিনের দিকে তাকালো। আলতাফ আর একটা স্লাইড শো চালিয়েছে। কলকাতার বিভিন্ন অঞ্চলের দুর্গাপুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে তাতে। ছবি দেখাতে দেখাতে বলল, দুর্গা পূজা, সব থেকে বেশি ক্রাউড থাকে এই সময়। ইয়েস, পারবে না? শুভ্র চমকে আলতাফের দিকে তাকালো। বাট সিকিউরিটিও সব থেকে বেশি এই সময়ই থাকে। তোমার সঙ্গে আরো 9 জন থাকবে। গোটা দেশে 100 জন। দেশের 10টা জায়গায় একই সঙ্গে একই দিনে দশেরা পালন করব আমরা। আমি পারবো না বোধ হয়। কি হচ্ছে কি বাবা? চুপচাপ যা হচ্ছে মেনে নে। কি পারবি না? উইল ট্রাই। প্রার্থনা হলো খেতে বসার আগে। সবাইকে জড়ো করা হয়েছে হল ঘরে। প্রার্থনা করে মেঝেতেই বসিয়ে দেওয়া হলো। আলতাফ, মৌলবী, রহমানরা একদিকে বসলো, শুভ্র বাকিদের সঙ্গে বসলো। 5 জন করে গ্রুপ করা হয়েছে। মাঝে একটা মস্ত বড় প্লেটে পোলাও আর মাংস। একই থালা থেকে সবাই হাত দিয়ে নিয়ে খাচ্ছে। শুভ্রর ঘেন্না লাগছিল। ছোঁয়া বাঁচিয়ে যতটা পারল খেলো। খেয়ে উঠে একটা টেবিলে বোরহানি রাখা ছিল। একটা গ্লাস বোরহানি খেতে হলো তাকে রেমানের নির্দেশে। খাওয়া শেষে রেমান বলল, চলো আতিক, আমরা একটু হেঁটে আসি। শুভ্রর ক্লান্ত লাগছিল, তবু না করল না। রেমান তাকে নিয়ে হাঁটতে বেরোলো বিল্ডিংয়ের বাইরে। পাহাড়ি অঞ্চল, ঠান্ডা আছে। রেমান বলল, তুমি আগে কখনো বাংলাদেশে এসেছো? না। এটা কি বাংলাদেশ? হ্যাঁ, ইন্ডিয়ার নর্থ ইস্ট করিডোর, বাংলাদেশের নর্থ। এখানে প্লেনে এলাম কি করে? আমরা ত্রিপুরা থেকে গাড়ি করে এসে বর্ডার ক্রস করেছি। শুভ্র কিছু বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। তোমার ফোকাস ঠিক আছে তো? হ্যাঁ, মানে আমি একটু টায়ার্ড হয়ে পড়েছি, বাকিটা ঠিক আছে। এখানে আসার সুযোগ সবাই পায় না। তুমি পেয়েছো কারণ তোমার প্রতিটা ইমেল আমরা মন দিয়ে পড়েছি। তোমার মধ্যে সে আগুনটা দেখতে পেয়েছি। আমরা সবাই নিশ্চিত তুমি একজন সত্যিকারের মুজাহিদিন হবে। তোমার গ্রুপে যারা যারা ডিনার করলো সবাইকে ভালো করে লক্ষ্য করেছো তো? না, খেয়াল করিনি। কলকাতা, ভুবনেশ্বর, গৌহাটি, পাটনা, লখনৌ, তোমরা 5 জন টিম লিডার একসঙ্গে বসে খেয়েছো। তোমাদের ওপরেই প্ল্যান এক্সিকিউশনের দায়িত্ব থাকবে। শুভ্র আর চমকাল না। এসবে অভ্যেস হয়ে যাচ্ছে তার আস্তে আস্তে। আচ্ছা। রফিক বলে যে ছেলেটা ভুবনেশ্বরের চার্চে থাকবে, ওর বয়স 13, কিন্তু দুর্দান্ত এম ওর। তোমার একটাই ব্যাকলগ আতিক, এর আগে তুমি কখনো আর্মস ধরনি। তোমার প্র্যাকটিসের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে এখন। যদি আমি আর্মস চালাতে না পারি তাহলে কি মিশন অ্যাবর্ট করা হবে? তুমি ভয় পাচ্ছ তাই তো? না না, সেসব কিছু না। গান না চালাতে পারলে তোমাকে সরাসরি ইউজ করা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে কাজটা একটু কঠিন হবে, কিন্তু আমি জানি তোমার ভেতরে যে আগুন আছে তাতে তুমি এই মিশন সাকসেসফুল করবে। সরাসরি ইউজ করা মানে বুঝলাম। হিন্দি সিনেমায় যেমন দেখায় তেমন। তুমি চিন্তা করো না, তোমাকে আমরা ঠিক তৈরি করে নেব। শুভ্র কিছু বলতে যাবে তার আগেই তার মাথার ভেতরে ঝিঁঝি ডেকে উঠল। বাড়ির জন্য মন খারাপ করছে, এইটা বল বাবা। শুভ্র হাঁটছিল, থমকে দাঁড়ালো। কি হলো আতিক?
দাঁড়িয়ে গেলে যে। অপারেশনটার আগে একবার বাড়ির লোকেদের দেখতে পারলে ভালো হতো। হোম সিকনেস, ন্যাচুরাল ন্যাচুরাল। এসো, তোমার জন্য অন্য ব্যবস্থা করছি। শুভ্র বুঝল না। রেহমান তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ের অন্য দিকে চলে এলো। একটা বড় দরজার সামনে গিয়ে পকেট থেকে মোবাইল বের করে খুটখুট করলো। দরজাটা খুলে গেল। বিরাট বড় একটা ঘর, চোখ ধাঁধানো আলো। রেহমান ঘরের ভেতর ঢুকল। শুভ্র রেহমানের পেছন পেছন গেল। রেহমান শুভ্রর দিকে তাকিয়ে বলল, Show them you are a man. Afroza, take him to the heaven. Okay? Good night. রেহমান শুভ্রকে ঘরের মধ্যে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। শুভ্র অবাক হয়ে গেল। মাঝারি মাপের একটা ঘর, সেখানে এই মেয়ে কোত্থেকে এলো? আফরোজা এগিয়ে তার হাত ধরে বলল, এসো। শুভ্র সভয়ে হাত ছাড়িয়ে নিল। আফরোজা তার ঘাড়ে চুমু খেল। শুভ্র শিউরে উঠে সরতে যাচ্ছিল, পারল না। আফরোজা তাকে জোর করে চেপে ধরে কানে কানে বলল, ভয় পেও না, চুপচাপ বসো খাটে এসে। তুমি আমাকে চেনো? চিনি না, কিন্তু তোমাকে দেখে বুঝতে পারছি তুমি এখানে নিজের ইচ্ছায় আসনি। ও, তুমিও এখানে থাকো? না, আমি ঢাকায় থাকতাম। আব্বু মারা গেলেন, খালাম্মা বললেন চাকরি আছে। একটা লোক এসে নিয়ে এলো এখানে। যেদিন থেকে এনেছে সেদিন থেকে ওরা, তারপর থেকে আমি এখানেই থাকি। এখানে কি করে ওরা? তুমি খুব ভয় পেয়েছো তাই না? আমিও ভয় পেতাম প্রথম প্রথম। অবশ্য তোমার ভয় একরকম, আমার অন্যরকম। তোমার ভয় কিরকম? তখন ছোট ছিলাম তো, ওই বড় বড় লোকগুলো আমাকে অসহ্য যন্ত্রণা দিত। ওই যে একজন আছে সবাইকে জিহাদ শেখায়, সেই সব থেকে বেশি কষ্ট দিত। আফরোজা ব্লাউজ খুলে দিল। স্তনের ওপর কালশিটে দাগ। শুভ্র শিউরে উঠল দেখে। তোমাকে দেখে একেবারেই এদের মতো মনে হয় না, অথচ তোমাকে ওরা আমার কাছে পাঠিয়ে দিল। তুমি কে? এখানেই বা কি করে এলে? আমিও জানি না। এখান থেকে পালাবার চেষ্টা করোনি? অসম্ভব ব্যাপার, গুলি করে মেরে ফেলে দেবে। আমার সঙ্গে আরও 12টা মেয়ে আছে, তাদের মধ্যে দুজনের বয়স 10-এরও কম। সে কি? হ্যাঁ, এদের কাছে নানা রকম অস্ত্র আছে। সেসব দিয়ে ভয় দেখিয়ে নানা রকম শারীরিক কষ্ট দেওয়া হয়। শুভ্রর মাথা কাজ করছিল না। হঠাৎ একটা তীব্র আর্তনাদ ভেসে এলো। শুভ্র চমকে উঠে বলল, কি হলো? বড় হুজুর বাচ্চাদের ঘরে ঢুকেছেন। কি করেন উনি? মেয়েদের সঙ্গে যেমন করে, কেউ কেউ মরেও যায়, তখন নতুন কাউকে নিয়ে আসা হয়। সারাদিন এত কাজ করেন এরা, মনোরঞ্জনের জন্য এটুকু না থাকলে হয়? শুভ্র দুহাত দিয়ে মুখ ঢাকল। কলকাতায় থেকে কোনোদিন স্বপ্নেও সে ভাবতে পারেনি পৃথিবীতে এরকম পাশবিক কাজকর্মও হয়। কোথায় সে কলেজে যাচ্ছিল, মেসে ফিরে সৌমিতার সঙ্গে কথা বলে জীবন কাটিয়ে দিচ্ছিল। এই কোন দুঃস্বপ্নের জগতে সে চলে এলো? আফরোজা তার কাঁধে হাত দিল। তুমি শো, আমি বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে কি চলছে। আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই? প্লিজ না, আমার গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে? তার জন্য তোমার মাথায় হাত দেওয়া বারণ বুঝি? এখানে তো কারো কারো 10-এরও বেশি বউ আছে, তাও তাদের এই হাওয়া মহলে আসতেই হয়। তুমি চিন্তা করো না, তুমি শো, আমি তোমায় বেশি জ্বালাতন করব না। না 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 না, তার কোনো দরকার নেই। যা বলছে কর। মাথায় ঝিঁঝিটা ডেকে উঠল। কি যা বলছে করব? মামার বাড়ি চলছে নাকি তখন থেকে আমাকে নিয়ে? যা বলছে করো, যা বলছে করো বলে চলেছ।
কি করব আমি? কেন করব? কি হচ্ছে এগুলো? কেন হচ্ছে? কার সঙ্গে কথা বলছো তুমি? শুভ্র কিছু বলার আগেই মাথায় 2-3 সেকেন্ডের জন্য অসহ্য একটা শক খেলো। যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। আফরোজা তার হাত ধরল। কি হলো? এরকম করছো কেন? শুভ্র দেখল তার মাথায় সব ঝাপসা হয়ে যাচ্ছে। কোনো মতে বলল, জল খাবো। আফরোজা তাকে জল দিল। শুভ্র খানিকটা জল খেয়ে বাকিটা চোখে দিল। স্বাভাবিক হয়েছে? জানি না। তুমি এবার শুয়ে পড়ো, ভোরে কিন্তু আবার ট্রেনিংয়ে নিয়ে যাবে। রাতে না ঘুমোলে ভীষণ কষ্ট পাবে সারাদিন। তুমি শো, আমি ঘুম পাড়াচ্ছি তোমায়। শুভ্র এবার আর আপত্তি করল না, শুয়ে পড়ল। আফরোজা তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শুভ্র, হ্যাঁ শুভ্র, এই শুভ্র দেখল মা দাঁড়িয়ে আছে সামনে, মাঝে জেলখানার গরাদ। সে মাকে ছুঁতে পারছে না। মা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। শুভ্র প্রাণপণে চেষ্টা করছে কিন্তু পারছে না। চেঁচিয়ে উঠতে চেষ্টা করলো কিন্তু গলা থেকে স্বর বেরোলো না। এর মধ্যেই তীব্র শব্দে হুটার বেজে উঠল। শুভ্র ধর্মর করে উঠে পড়ল। দেখলো আফরোজা বসে তার দিকে তাকিয়ে আছে। বলল, স্বপ্ন দেখছিলে? আমিও দেখি ভয়ঙ্কর সব স্বপ্ন। কটা বাজে? প্রার্থনা কক্ষে চলে যাও, সময় হয়ে গেছে। শুনছিলে ঝিঁঝির প্রথম পর্ব। কাহিনী অভিক অর্জুন দত্ত, গল্প পাঠে দীপাঞ্জন ঘোষ ওরফে দীপ, এবং গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন রণদীপ, পাপিয়া, ইন্দ্রনীল, স্নেহাদ্রি, কৌশিক, অধ্যায়, পিয়ালি, আমি অনুভব, নীল, কুন্তল, তৃষা, শান্তম, পার্থ, অভিযান, অর্ণব, রক্তিম এবং লিও। শব্দগ্রহণে ছিল লিও। আবহ সৃষ্টি করেছে ইন্দ্রজিৎ ওরফে ম্যাক্স। গল্পটির নাট্যরূপ করেছে নীল এবং পোস্টার ডিজাইনিংয়ে রৌনক। তাহলে কেমন লাগলো আমাদের প্রথম পর্বের উপস্থাপনা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। দেখা হচ্ছে শীঘ্রই দ্বিতীয় পর্বে। স্টে টিউনড।